এবার শীতে নতুন এক ঠিকানায় পাহাড়, ঝর্ণা, নদী, সমুদ্র সমস্ত কিছু একসাথে আপনারা পেয়ে যাবেন উড়িষ্যার দারিংবাড়িতে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, খরচ কত, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। পুরী, দার্জিলিং, দীঘা, ডুয়ার্স চেনা ঠিকানার বাইরে উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। এই ভিডিওতে আমরা 3 নাইট 4 ডের ট্যুর প্ল্যানিং করব। গাড়ি, হোটেল এবং সাইট সিন সম্বন্ধে আমরা কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু জেনে নেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। রাত 11:55 হাওড়া থেকে চেন্নাই মেল। আপনারা অবশ্যই এসি টিকিট কাটবেন। স্লিপার টিকিট কাটলে আপনাকে জেনারেলের মতো যেতে হবে, খুব অসুবিধা। দারিংবাড়ি যেতে গেলে আপনাকে ব্রহ্মপুর রেল স্টেশনে নামতে হবে এবং ব্রহ্মপুর রেল স্টেশনে নেমে আপনি প্রথমেই দেখতে পাবেন গোকুলধাম। গোকুলধাম কিন্তু ব্রহ্মপুর রেল স্টেশনের কাছেই আছে। আপনারা এই গোকুলধাম দেখে এখানে টিফিন কিংবা লাঞ্চটা সেরে নেবেন। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যেতে 4 ঘন্টার মতো সময় লাগবে। যদি ট্রেন লেট না থাকে তাহলে আপনারা দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন দারিংবাড়ি, আর যদি ট্রেন লেট থাকে তাহলে সন্ধে হয়ে যাবে। দারিংবাড়ি যাবার পথে যে সিনগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো পরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাহাড়ের মাথায় অবস্থিত খুন্তেশ্বরী মন্দির। খুন্তেশ্বরীর মন্দিরের চারিপাশটা আপনারা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। ঋষিকোল্লা নদী, সারদা ড্যাম এবং খুন্তেশ্বরী মন্দির ও হরপার্বতী মন্দির আপনারা এখানেই পেয়ে যাবেন। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এবং পারলে একটু করে লিখে নেবেন। তাতে আপনাদের যদি বেড়াতে যান ওখানে, তো ওই লেখাগুলো দেখে আপনারা কিন্তু প্রত্যেকটা স্পট সুন্দরভাবে টাইমিং করে ঘুরতে পারবেন। আমি এখন খুন্তেশ্বরী ওয়াচটাওয়ারের মাথায় আছি। তো এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে সারদা ড্যাম, আর সারদা ড্যাম হচ্ছে ঋষিকোল্লা নদীর পাশেই, এবং সিদ্ধেশ্বরী মন্দির এবং খুন্তেশ্বরী মন্দির এবং খুন্তেশ্বরী ওয়াচ টাওয়ার এই সম্পূর্ণ এক জায়গাতেই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বিজু পাটনায়ক পার্ক, যেটা সারদা ড্যামের একটু আগেই রয়েছে। খুন্তেশ্বরী মন্দির যাওয়ার পথেই কিন্তু পড়বে, আপনারা পারলে একটু দেখে নিতে পারেন। দারিংবাড়ি পৌঁছাবার পূর্বেই আঁকাবাঁকা পথের মাঝখানে এরকমই কিছু সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। প্রতিটি বাঁক, প্রতিটি মুহূর্ত আপনার কাছে এক সুন্দর ছবির মতো উপহার দেবে দারিংবাড়ি। আপনারা যদি এই দারিংবাড়ি আসেন তো অবশ্যই শীতকালের দিকে আসবেন। প্রথম দিনের পর্ব শেষ। হোটেলে ঢুকে আমরা নাইট স্টে করে তারপর দিন সকালে বেরিয়ে পড়লাম পরের উদ্দেশ্যে। ইনি হচ্ছেন রবীন্দ্র সাবাদ, আমাদের ড্রাইভার কাম ট্যুর গাইড। এনার কাছ থেকেই আমরা এই ট্যুরটাকে সম্পূর্ণ করতে পেরেছি। প্রচণ্ড সৎ মানুষ রবীন্দ্র সাবাদ। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আসতে চান তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির দরদাম করে আপনারা কিন্তু ওনার সঙ্গে আসতে পারেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং গাড়ির রেট আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে দেখে নেবেন। ডে 2-এ দারিংবাড়ির সাইট সিন হিসাবে প্রথমেই পড়বে মান্দাসারু ওয়াটারফলস। এটা কিন্তু অনেকটা গভীরে এবং আপনাকে লাঠি ধরে ধরে খুবই সাবধানে নামতে হবে। ওয়াটারফলসের গাম্ভীর্য আওয়াজটা একটু শুনুন। নামাটা যতটা সহজ ছিল কিন্তু ওঠাটা কিন্তু অনেকটা বেশ কষ্টের। এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে মান্দাসারু নেচার পার্ক। প্রকৃতিকে সাক্ষী রেখে গড়ে উঠেছে এই নেচার পার্ক। অনেকটা সময় কিন্তু আপনাদের এখানে কেটে যাবে। বেশ সুন্দর ভেতরটা, আপনারা সময় করে একটু দেখে নেবেন। এবার আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি প্রত্যেকটা পয়েন্ট খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেবার চেষ্টা করছি। আপনারা ভিডিওর মাধ্যমে পয়েন্টগুলো দেখে নিন এবং আমার কমেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। লাভার্স পয়েন্ট দেখার পর আমরা কিন্তু
পরের গন্তব্য হচ্ছে ইমু পার্ক। এই ইমু পার্কটা কিন্তু আপনারা লাভার্স পয়েন্টের পাশেই আছে, খেয়াল করে একটু দেখবেন। ইমু পার্ক দেখার পর আমরা কিন্তু হোটেলে ফিরে আসব লাঞ্চ করার জন্য, আর লাঞ্চ করার পর আমরা কিন্তু পরের গন্তব্যে আবার বেরিয়ে পড়ব। সময় যেহেতু পয়সা দিয়ে কেনা, তাই অপচয় করলে চলবে না। লাঞ্চ করার পর প্রথমেই দেখুন কফি গার্ডেন ও পাইন ফরেস্ট। কফি গার্ডেনের উল্টো দিকেই আছে পাইন ফরেস্ট, তো আপনারা পাইন ফরেস্টটা দেখবেন এবং দেখার পর আপনারা কফি গার্ডেনে 10 টাকা করে টিকিট কেটে কফি গার্ডেনের ভেতরে প্রবেশ করবেন। দেখি কফিটা দেখি কিরকম। এই হচ্ছে কফি ফল, তো আর এটা হচ্ছে কফি গাছ। তো এই সময় ডিসেম্বরে টাইমে এলে কিন্তু আপনারা এরকম কফি ফলগুলোকে লাল রঙের দেখতে পাবেন, এবং কাছ থেকেও ফল ছিঁড়ে কিন্তু আপনারা একটু দেখতে পারেন। গার্ডেনের মাঝখানে আছে। আর এই কফি গার্ডেনের মধ্যে রয়েছে এই যে গোলমরিচের গাছ, এই পান পাতার মধ্যে যে গাছগুলো জড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে পাতা, এইগুলো হচ্ছে গোলমরিচের গাছ। এখন ফল কিন্তু সবুজ, হরি মঞ্জুরের মতো খানিকটা দেখতে ফলগুলো। তো এইখানে গোলমরিচ এবং কফি গার্ডেন দুটি কিন্তু একসঙ্গে দেখতে পাবেন। তো তারপরের পয়েন্ট হচ্ছে সানসেট পয়েন্ট। এই সানসেট পয়েন্টটা কিন্তু আপনাদেরকে নির্ধারিত 5টার আগে কিন্তু এই পয়েন্টে আসতে হবে, তা না হলে এই সুন্দর মনোরম দৃশ্যটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। তো তার জন্যে ড্রাইভার সাহেব আছে, সেটা চিন্তা করা আপনাদের কোনো কারণ নেই। ঠিক টাইম মতো আপনাদেরকে এই জায়গাটা পৌঁছে দেবে এবং এই দৃশ্যটা আপনাদেরকে দেখানো হবে। তো এই সানসেট পয়েন্টটা দেখার পর সময় ওয়েস্টেজ করবেন না, তারপরেই প্রথমেই চলে যাবেন নেচার পার্কে। এই নেচার পার্ক কিন্তু বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন যে ইমু পার্ক ঘুরে যাওয়ার পথেই কিন্তু নেচার পার্ক বা হিলভিউ পার্কটা যদি ঘুরতে পারেন, যদি লাঞ্চের আগে হয়ে যায় তাহলে ওটা করে নেবেন। তো নেচার পার্ক বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু দেখতে পেলাম না। তারই অপোজিটে রয়েছে হিলভিউ পার্ক। তো হিলভিউ পার্কটা খোলা থাকে, তো আমরা হিলভিউ পার্কের ভেতরের দিকে ঢুকলাম টিকিট কেটে। তো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমাকে দেখিয়ে দিচ্ছি যে হিলভিউ পার্কটা কেমন। খুবই সাজানো গোছানো পরিপাটি, পাহাড়ের উপরে বাচ্চাদের মনোরম কিছু খেলনাও আছে এবং ফটোশ্যুট করার খুব সুন্দর জায়গা। তবে আস্তে আস্তে আমরা যে টাইমে এসেছি সেই টাইমটা আস্তে আস্তে সন্ধ্যের দিকে নেমে আসছিল। তো যতটা সময় পেরেছি আপনাদেরকে একটু তুলে ধরবার চেষ্টা করছি। এবং এটা প্রায় 6টা বেজে গিয়েছিল। তো 6টার পর যখন একটু লাইটিং হলো, তো লাইটিংয়ের মধ্যে মানে কিছুটা ঝর্ণার দৃশ্য বা সাইডে লাইটিং যতটা পেরেছি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, এটা একটা ফোয়ারার সৃষ্টি ওখানেই হচ্ছিল, তো ওই হিলভিউ পার্কে। তো এটা দেখার পর আমাদের দ্বিতীয় দিন শেষ, আমরা তৃতীয় দিন শুরু করছি। তো তৃতীয় দিন আমরা যখন শুরু করছি, তো প্রথমেই আসছে রেইনবো ফল। তো আমাদের দারিংবাড়ি 2 নাইট হয়ে গেল। এবার কিন্তু আমরা গোপালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দারিংবাড়ি হোটেল কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, আর হোটেলের রিভিউ আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং এখানেতেই আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা বুক করে নিতে পারেন। হোটেলের রুম খুবই ভালো এবং 1000 টাকার মধ্যেই রুম হয়ে যাবে, 3 জন আরামসে থাকা যাবে। রেইনবো ফল অনেকটা ডেঞ্জার এলাকা, খুবই সাবধানে, দেখতেই পাচ্ছেন কীরকম খাড়াই পথ। এই পথ আস্তে আস্তে গাছের ঢাল এবং হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে নামতে হবে, এবং অনেকটা পথ অতিক্রম করার পর আপনি এরকমই একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কিন্তু কমাইনি এই জন্যই যে আপনারা প্রাকৃতিক আওয়াজ যাতে আপনারা শুনতে পান, তার জন্যই এই ব্যবস্থাটা আমি করেছি। এরপর আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফলস। এখানে উড়িষ্যায় ওয়াটারফলস খুব বিখ্যাত, এবং প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে দারিংবাড়ি হবে আপনার সঠিক ডেস্টিনেশন। 166টা সিঁড়ি আছে, যেটা অতিক্রম করে আপনাদেরকে নিচে নামতে হবে, তবেই আপনারা এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। খুবই মনোরম দৃশ্য,
খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে এরকম দৃশ্য যে দেখা যাবে আমি কল্পনাও করতে পারিনি। তাই আমি বারে বারে বলবো যে দারিংবাড়ি একবার আসা যেতেই পারে। এখানে প্রত্যেকটা ওয়াটারফলসের একটা বিশেষত্ব রয়েছে যে আপনি কিন্তু ওয়াটারফলসের কাছে পৌঁছাতে পারবেন, মানে খুবই সহজে, এবং মানুষ সেখানে পৌঁছাচ্ছে এবং ফটোশ্যুটও করছে এবং প্রত্যেকটা মুহূর্ত আনন্দ উপভোগ করছে। এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে বাপনি দেবী ওয়াটারফলস। এটা মানে বর্ষাকালে একটু বৃষ্টি থাকলে তখন বোঝা যায়, তো এখন তো শীতকাল তাই অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ভালো দৃশ্য আমি দেখতে পেলাম যে শীতকালের মরশুমে কিন্তু এখানে কাশফুল এখনও ফুটে রয়েছে। তাই আমি আপনাদেরকে একটু কাশফুলের দৃশ্য একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। তো আমরা তারপরের ডেস্টিনেশন হচ্ছে একটা মনেস্টরি, যেটা হচ্ছে জিরাং মনেস্টরি। ছোট্ট তিব্বত বলতে পারেন উড়িষ্যার। তো খুব সুন্দর মনোরম জায়গা, আমি একটু চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো পুরো ভিডিও তো দেখানো যাবে না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই যতটা সংক্ষেপে যতটা সুন্দর করে দেখানো যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এই নোট করে রেখে দেবেন পয়েন্টগুলো। এরপর হচ্ছে খাসাডা ওয়াটারফলস। এটা হচ্ছে খাসাডা ওয়াটারফলস। হ্যাঁ, খুব সুন্দরভাবে কীরকম বয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো খুবই মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো এই খাসাডা ওয়াটারফলসের পর আপনারা যাবেন তপ্তপানিতে। তো তপ্তপানির ছবি বা ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না, অন্ধকার হয়ে গেছিলো বলে। তো সেই সিনটা আপনারা মনে রাখবেন, তপ্তপানি বলে একটা জায়গা। তারপর আমাদের সন্ধ্যের দিকে এলাম গোপালপুর সি বিচেতে। তো গোপালপুর নাইট স্টে করার পর আমাদের পরের ডেস্টিনেশন হয়ে যাবে কিন্তু তারাতারিণী মন্দির। তো তারাতারিণী মন্দির কিন্তু আপনারা পাহাড়ের মাথায়, এটা রোপওয়ে করে উঠতে পারেন বা বাসে করেও যেতে পারেন। তো রোপওয়ে করে গেলে আপনাদেরকে 65 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার পর কিন্তু উপরে এরকমই একটা মনোরম দৃশ্য দেখতে পাবেন, সুন্দর একটা, একদম পুরী জগন্নাথের মন্দিরের মতনই দেখতে একটা মন্দির। তো এবার আমরা কাজের কথায় আসি। প্রতিদিন একজনের 300 টাকা করে খাওয়া খরচ এবং 3 দিনের হোটেল খরচ পার হেড 1000 টাকা। আর গাড়ি যদি আপনি 15 সিটের করেন 16,000 টাকা, তাহলে পার হেড 1100 টাকা। আনুমানিক আপনার ব্রহ্মপুর টু ব্রহ্মপুর 3 থেকে 4,000 টাকার মধ্যে ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আমি বলবো রিটার্ন টিকিটটা ব্রহ্মপুর থেকে কাটবেন না, কারণ করমণ্ডল এক্সপ্রেসের পরিস্থিতি খুবই ভয়ানক। আপনার স্লিপার কোচের টিকিট কিন্তু আপনি পাবেন না সহজে। তো এরপর যদি আপনি খুর্দা রোড থেকে টিকিট কাটেন তাহলে পুরীর সমস্ত ট্রেন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে যাতায়াত করা অনেকটা সুবিধা হবে। আর যদি মনে করেন যে আপনি পুরী চলে যাবেন, তাহলে কিন্তু পুরী একদিন থেকে তারপরের দিনে টিকিট কেটে পুরীটা দেখেও আপনি যেতে পারেন। আর এটা হচ্ছে রম্ভা, চিল্কা লেকের একটা সুন্দর ডেস্টিনেশন হচ্ছে রম্ভা। আর রম্ভা পয়েন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা চিল্কা লেকের মধ্যেই পড়ে। তো আপনারা তারাতারিণী দেখার পর রম্ভা দেখবেন এবং রম্ভা দেখার পর আপনারা পুরীর উদ্দেশ্যে রওনা দেবেন। যদি আপনারা আমার মতো পুরী যান তাহলে কিন্তু গাড়ির ভাড়া এক্সট্রা একটু লাগবে, সেটা রবীন্দ্রের সঙ্গে কথা বলে নেবেন। তো ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি কিছু আপনার জানার থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করুন, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো চলুন আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।